দেবীপ্রসাদ তার মা আর চন্দ্রনাথকে বলে, আমি কিছুতেই বুঝতে পারছি না কিভাবে রামকান্ত বেঁচে গেল। ওটা তো জন্তু জানোয়ারের ফাঁদ ছিল, সেখান থেকে ও কিভাবে বেঁচে গেল আমি এটা ভেবে পাচ্ছি না। দেবীপ্রসাদের মা তাকে শান্ত করার চেষ্টা করে, বলে, দেখ প্রসাদ, এখানে কিন্তু এরকম আলোচনা করা উচিত না। আর তাছাড়া এই কথা যদি কেউ জানতে পেরে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। রামকান্ত কিন্তু যুবরাজ, তাই যুবরাজের প্রাণ নেওয়ার মতো এত ঘৃণ্য অপরাধ করলে জানিসই তো রঘুরাজা কিন্তু তোকে শেষ করে দেবে। তখন দেবীপ্রসাদ বলে, আর শেষ হওয়ার কি বাকি রয়েছে মা? তোমরা তো থেকেও কিছু করতে পারলে না। ওই হাঘরেকে নাকি আমাদের রাজা হিসেবে গ্রহণ করতে হবে। আর ওই ভবানী বৌঠান, যার কোনো চাল চুলো নেই, সে নাকি রাজরানী হবে। ওদের হাতের পুতুল হতে হবে আমাদের, যেটা আমি একদমই মানব না। কে কিছু একটা করতে হবে। এরপর ঈশ্বরীর বর চন্দ্রনাথকে বলে, দেখো চন্দ্রনাথ, তুমি মল্লপুরের ওখানে যাও, গিয়ে ভীমজির সাথে দেখা করো। আমি ওনার সাথে একটি জরুরি আলোচনা করতে চাই। দেবীপ্রসাদের মা তাকে শান্ত করার চেষ্টা করলেও সে কোনো বারণ শোনে না। এদিকে রঘুরাজা সহ রাজবাড়ির সকলে উপস্থিত হয়। রঘুরাজা বলে, রামকান্ত এবং আমাদের রাজরানী মল্লপুরের বিদ্রোহ দমন করে প্রজাদের মনে জায়গা করে নিয়েছে। তাদের কথা প্রজাদের মুখে মুখে রয়েছে। সত্যি তারা এই নাটোরের যোগ্য উজ্জ্বল ভবিষ্যৎ। আমি দেখতে পাচ্ছি সুদূর ভবিষ্যতে নাটোরের ভবিষ্যতের সাথে সাথে এই নাটোরের প্রজাদের ভবিষ্যৎও খুবই উজ্জ্বল হবে। আর আমি ঘোষণা করছি, খুব তাড়াতাড়ি রামকান্ত যুবরাজ থেকে রাজ্যাভিষেক হবে এবং আমাদের রাজরানী, রাজরাজেশ্বরী রানী ভবানী, যে কিনা যোগ্য পাটরানী হবে। শুনে সকল প্রজারা রামকান্ত নামে জয়ধ্বনি করতে থাকে। এদিকে দেবীপ্রসাদের এসব কিছু ভালো লাগে না, সে খুব রাগ করতে থাকে। ভবানী দেবীপ্রসাদের দিকে তাকায় আর মনে মনে ভাবে, এই দেবীপ্রসাদ ঠাকুরপোকে আমার ঠিক ভালো লাগছে না, কেমন একটা যেন। আর তারপর সেই জুতোর ঘটনাটা মনে করতে থাকে। তারপর দেবীপ্রসাদের মুখে দিকে তাকে বলে, না, যেন এই ঘোষণা শুনে দেবীপ্রসাদ ঠাকুরপো খুশি নন। ওনার মনের মধ্যে যেন অনেক রাগ, অনেক তীব্র ক্ষোভ। এরপর ইন্দু বউ বলে, কি, আমার বোন যে এবার রাজরানী হবে গো, রাজরাজেশ্বরী রানী ভবানী। এরপর রামকান্ত বলে, রঘুরাজা, এসব নিয়ে পরে ভাবা যাবে, কিন্তু এখন আমাদের মূল লক্ষ্য হলো বাইরের যে দস্যুরা তারা মল্লপুরের এখানে একটা ঘাঁটি করেছে, সেই ঘাঁটিটাকে খুঁজে বের করে আমাদের ধ্বংস করে দিতে হবে। রঘুরাজা বলে, হ্যাঁ, সে তো অবশ্যই করা হবে, কিন্তু আগে তোমার রাজ্যাভিষেকটা করতে হবে। এরপর দেবীপ্রসাদ এগুলো শুনে আর সহ্য করতে না পারে অন্যদিকে চলে যায়। দেবীপ্রসাদের সাথে সাথে তার বাবা আর মাও আসে। দেবীপ্রসাদের বাবা দেবীপ্রসাদকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সামলাতে পারে না নিজেকে। সে রাগের বসে বলে দেয়, তোমরা এতদিন থেকে কি করলে? যার গায়ে রাজরক্ত বইছে সে কিনা বঞ্চিত, আমি কিনা একটা সেনাপতি হয়ে যাব সামান্য। রামকান্তর শুধু আদেশ পালন করব না, আমি এটা কিছুতে সহ্য করব না। যা করার এবার আমাকে করতে হবে। দেবীপ্রসাদের বাবা দেবীপ্রসাদের মাকে বলে দেবীপ্রসাদকে সামলানোর কথা। তখন দেবীপ্রসাদের মা বলে, আমি নিজেকেই সামলাতে পারছি না, তাহলে আবার প্রসাদকে কিভাবে সামলাবো? এদিকে ভবানী ঘরের মধ্যে থাকলে ইন্দুবউ ওখানে আসে আর ভবানীকে কিছু শুকনো লঙ্কা দিয়ে বলে যে রামকান্ত যখন আসবে তখন তাকে এই শুকনো লঙ্কা পুড়িয়ে তার চারদিকে ঘোরাতে হবে। ভবানী বলে, এসব কেন? তখন ইন্দুবউ বলে যে রামকান্ত রাজা হচ্ছে, তাই তার অনেক শত্রু রয়ে যাবে, অনেক ফাঁড়া থাকতে পারে, আর তাই এগুলো করে তার ফাঁড়াগুলো কাটাতে হবে, নজর লাগবে না। আগামী পর্বে দেখা যায় রামকান্তকে ভবানী বলে যে দেবীপ্রসাদের জুতোতে সে কাদামাটি দেখেছে, যেগুলো মা তারা মহাশ্মশানে রয়েছে। এগুলো শুনে রামকান্ত খুব অবাক হয়ে যায়। আর সত্য সেই গোয়েন্দাকে বিশেষ চরকে দেবীপ্রসাদের উপর নজর রাখার নির্দেশ দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে।